হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু স্টাডি গাইড। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং প্রত্যেকে খুব মন দিয়ে পড়াশোনাটা করছো। এর আগে আমরা বায়োলজির 4টে ক্লাস অলরেডি কভার করেছি। আমরা আজকে 5th ক্লাস করছি। সাইটোলজি আমাদের ক্লাস চলছিল, সেখানে আমরা স্ট্রাকচার অফ সেল যখন আলোচনা করি সেখানে আমরা দেখেছিলাম যে দুটো জায়গা আমরা দেখেছিলাম, সেল কভার একটা দেখেছিলাম, প্রোটোপ্লাজম অংশ একটা দেখেছিলাম। তো আগের ক্লাসে আমরা সেল কভার এই অংশটা কিন্তু কমপ্লিট করেছিলাম। আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রোটোপ্লাজম। ওকে, প্রোটোপ্লাজম আমি দেখো আগের ক্লাসে এই জিনিসটা ভাগ করেছিলাম আমি দুটো ভাগে। একটাকে আমরা বলছি সেল কভার। কি বলছি? সেল কভার, অর্থাৎ কোষের আবরণ আমরা বলতে পারি। কি বলবো আমরা? কোষের আবরণ। এই কোষের আবরণের ক্ষেত্রে আমরা দেখেছিলাম দু ধরনের আবরণ পাওয়া যায়। একটাকে আমরা বলেছিলাম সেল ওয়াল, তাই না, যেটাকে আমরা কোষ প্রাচীর বলেছিলাম। আমরা বলেছিলাম কোষ প্রাচীর, কোষ প্রাচীর। আর একটা বলেছিলাম সেল মেমব্রেন, সেল মেমব্রেন, যেটাকে আমরা বলেছিলাম কোষ পর্দা। কোষ প্রাচীর কোথায় দেখা যায়? উদ্ভিদ কোষে। কোষ পর্দা যেটা দেখা যায় সেটা হচ্ছে প্রাণী কোষে। সেল ওয়াল উদ্ভিদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম সেলুলোজ দিয়ে তৈরি, আর সেল মেমব্রেন আমরা দেখেছিলাম প্রোটিন, লিপিড প্রোটিন বা ফসফোলিপিড দিয়ে তৈরি। এই দুটো অংশ দেখেছিলাম আমরা সেল কভার। বাকি ছিল আমাদের প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম আমি তোমাদেরকে বলেছিলাম যে কোষ পর্দার ভেতরে কোনো একটা সেল, তার বাইরে যদি এটা যদি সেল কভার হয়, সেল কভার হয়, এই যে ভেতরের পুরো অংশটা, এই ভেতরের পুরো অংশটাকেই বলা হচ্ছে প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম। তো দেখো এই প্রোটোপ্লাজম আমি তোমাদেরকে বলেছিলাম যে দুটো অংশ নিয়ে গঠিত, একটা হচ্ছে সাইটোপ্লাজম আর একটা হচ্ছে নিউক্লিয়াস। এই দুটো অংশ নিয়ে গঠিত। কিরকম ব্যাপারটা? এই যে সেলটা তোমরা দেখতে পাচ্ছ, এই সেলের ভেতরে একটা জায়গায় আছে নিউক্লিয়াস, ঘন অংশ, যেটাকে কোষের মস্তিষ্কও আমরা বলি। তো এটা যদি আমরা এই অংশ থেকে, কোষের মধ্য থেকে নিউক্লিয়াসটাকে নিয়ে নিই, তাহলে কোষ পর্দার ভেতরে যে অংশ জেলির মতো থকথকে অংশ থাকে তাকে আমরা বলছি সাইটোপ্লাজম। যেই সাইটোপ্লাজমে সব ভাইটাল সেল অর্গানেলস বা কোষ অঙ্গাণুগুলো কিন্তু থাকে। তো তাই আমরা প্রোটোপ্লাজমকে দুটো অংশ ভাগ করেছিলাম, একটা সাইটোপ্লাজম, একটা নিউক্লিয়াস। তো আমরা সাইটোপ্লাজম কাকে বলে আগে দেখব। তো এখানে দেখো লেখা আছে কি, প্রোটোপ্লাজম ইজ দ্য লিভিং পার্ট অফ এ সেল দ্যাট ইজ সারাউন্ডেড বাই এ প্লাজমা মেমব্রেন। অর্থাৎ প্রোটোপ্লাজম হচ্ছে সেই সজীব অংশ যেটা একটা কোষ পর্দা দিয়ে ঘেরা, কোষ পর্দা বা সেল মেমব্রেন দিয়ে ঘেরা রয়েছে। তার ভিতরকার সজীব অংশ, লিভিং পার্ট অফ এ সেল ইজ সারাউন্ডেড বাই সেল মেমব্রেন। ওকে, তো এই যে ভেতরের অংশ সেটাকেই আমরা বলছি প্রোটোপ্লাজম। আর কি বলা হচ্ছে না, প্রোটোপ্লাজমকে বলা হয় ফিজিক্যাল বেসিস অফ লাইফ। কথার অর্থ কি? অর্থ হচ্ছে প্রোটোপ্লাজমকে আমরা বলবো জীবনের ভৌত ভিত্তি। কি বলবো আমরা? জীবনের ভৌত ভিত্তি। কেন এরকম নাম? কে এই নামকরণ করেছে? একজন সায়েন্টিস্ট থমাস হাক্সলে বলে। থমাস হাক্সলে তিনি বলেছেন যে এই যে প্রোটোপ্লাজম দ্যাট ইজ লিভিং পার্ট, অর্থাৎ সজীব অংশ একটা কোষের, যেটা কোষ পর্দা দ্বারা আবৃত থাকে, সেখানেই সব ভাইটাল কোষ অঙ্গাণু রয়েছে। সেখানেই আমরা যদি দেখি এইরকম একটা নিউক্লিয়াস রয়েছে, এরকম একটা নিউক্লিয়াস রয়েছে। তো এই নিউক্লিয়াস কোষের মস্তিষ্ক। আমাদের মস্তিষ্কের কাজ কি? পুরো পুরো বডিটাকে কন্ট্রোল করা, নার্ভাস সিস্টেমটাকে মেনটেন করে মস্তিষ্ক, ব্রেন, তাই না? তো সেরকমই একটা সেলের মধ্যে নিউক্লিয়াস যেটা থাকে, সেই নিউক্লিয়াস কি করে? পুরো সেলটার যে ফাংশন সেটাকে কন্ট্রোল করে, রেগুলেট করে। তাই আমরা নিউক্লিয়াসকে বলছি ব্রেন অফ সেল। তো যেহেতু নিউক্লিয়াস এইরকম সাইটোপ্লাজমের মধ্যে থাকে, সাইটোপ্লাজমের মধ্যে থাকে না, প্রোটোপ্লাজমের মধ্যে থাকে। প্রোটোপ্লাজম থেকে যদি আমরা নিউক্লিয়াসটাকে বাদ দিয়ে দিই, বাকি যে অংশটা পড়ে থাকে, কোষ অঙ্গাণু সহকারে জেলির মতো থকথকে যে অংশটা পড়ে থাকে, তাকে আমরা বলছি সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজমে যেহেতু নিউক্লিয়াস থাকে এবং সাইটোপ্লাজমও তো প্রোটোপ্লাজমেরই অংশ, তো সেক্ষেত্রে ভাইটাল ফাংশনসগুলো যেগুলো হচ্ছে সেগুলো কিন্তু প্রোটোপ্লাজমের মধ্যেই হচ্ছে। যেহেতু প্রোটোপ্লাজমের মধ্যে হচ্ছে, তাই আমরা কি বলছি? জীবনের ভৌত ভিত্তি, অর্থাৎ যত যত কাজ, অল দ্য ভাইটাল অ্যাক্টিভিটিস আর টেক প্লেস। বোঝা গেল বিষয়টা? সেই জন্য একজন বিজ্ঞানী থমাস হেক্সলে তিনি কি বলেছেন? তিনি বলেছেন যে
আমাদের প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের ভৌত ভিত্তি, সেটাকে ইংরেজিতে বলা হয় ফিজিক্যাল বেসিস অফ লাইফ। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এটাকে স্টার মার্ক করে রাখতে পারো, এই প্রশ্নটা কিন্তু বহুবার পরীক্ষাতে এসেছে। তো দেখো, প্রোটোপ্লাজম সম্পর্কে আমরা আরো কিছু তথ্য আমাদের নিয়ে নিই, যেখানে কোশ্চেন এসেছে। সেখানে বলা হয়েছে প্রোটোপ্লাজম ডিসকভার্ড বাই, অর্থাৎ কে প্রোটোপ্লাজম আবিষ্কার করেছে। এই যে কোষের মধ্যে প্রোটোপ্লাজম রয়েছে, সজীব অংশ রয়েছে, কোষ পর্দা দ্বারা ঘেরা রয়েছে, সেখানে কোষ অঙ্গাণুগুলো রয়েছে, সাইটোপ্লাজম রয়েছে, নিউক্লিয়াস রয়েছে। তাহলে এই যে প্রোটোপ্লাজম যেটা বলছি আমরা, তাকে কে আবিষ্কার করেছে সেটা আমাদের জানা দরকার। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন পড়েছে, প্রোটোপ্লাজমের আবিষ্কর্তাকে অপশান দিয়েছে, তোমরা কি করবে? ডুজারডিন, বিজ্ঞানী ডুজারডিন, তিনি কি করেছেন? প্রোটোপ্লাজম আবিষ্কার করেছেন। যখন তিনি প্রোটোপ্লাজম আবিষ্কার করেন তখন কিন্তু তিনি প্রোটোপ্লাজম হিসেবে নামকরণ করেন। তিনি কি করেছেন? তিনি বলেছেন এটার নাম সারকোড। তার যেরকম মনে হয়েছে সেটাকে বলা হচ্ছে সারকোড। তাহলে যদি সারকোড হয় তাহলে আমরা আজকে সারকোড হিসেবে জানতাম, কিন্তু আমরা আজকে জানি প্রোটোপ্লাজম হিসেবে। নিশ্চয়ই এই প্রোটোপ্লাজম নামটা কেউ না কেউ দিয়েছে, সেটাও কিন্তু পরীক্ষাতে আসে, সেটা তোমাদেরকে জানতে হবে। ফার্স্ট কয়েন্ড দ্য টার্ম, অর্থাৎ প্রোটোপ্লাজম, এই যে কথাটা প্রোটোপ্লাজম এই যে টার্মটা ব্যবহার করা হয়েছে কোষ পর্দার ভেতরের সজীব অংশকে চিহ্নিত করার জন্য, সেটা কে করেছে? বিজ্ঞানী পারকিনজি বা পুরকিনজি। বিজ্ঞানী পুরকিনজি তিনি কি করেছেন? এই যে প্রোটোপ্লাজম কথাটা বা ওয়ার্ডটা তিনি প্রথম দিয়েছেন বা প্রোটোপ্লাজম নামকরণ করেছেন যিনি, তিনার নাম পুরকিনজি। বোঝা গেল? অল দ্য ভাইটাল অ্যাক্টিভিটিজ আর টেকেন প্লেস হেয়ার, মানে কোষের যাবতীয় কাজ অর্থাৎ ফাংশনস পুরোটাই ডিপেন্ড করে কার উপরে? প্রোটোপ্লাজমের উপরে। অর্থাৎ প্রোটোপ্লাজমেই সব ধরনের কাজ হয়। যদি আমরা প্রোটোপ্লাজমের অংশবিশেষ দেখি তাহলে দেখব সাইটোপ্লাজমে কারো রয়েছে কোষ অঙ্গাণু রয়েছে, সেখানে তোমরা দেখতে পাবে নিউক্লিয়াসও এক রকমের কোষ অঙ্গাণু, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, লাইসোজোম, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এগুলো সব কি? কোষ অঙ্গাণু। প্রত্যেকের ফাংশনস রয়েছে। সেন্ট্রোজোম রয়েছে, সেল ডিভিশনে হেল্প করে। একটা পেরেন্ট সেল থেকে একটা ডটার সেল তৈরি হচ্ছে, অপত্য কোষ তৈরি হচ্ছে, তাহলে সেখানেও সেন্ট্রোজোমের ভূমিকা আছে। তো সেক্ষেত্রে তাহলে সব কিছুই প্রোটোপ্লাজমের মধ্যে ঘটছে। সেই জন্য কি বলা হচ্ছে? অল দ্য ভাইটাল অ্যাক্টিভিটিজ আর টেকস প্লেস হেয়ার। আর কি? এই যে প্রোটোপ্লাজমের অংশ যেটা সাইটোপ্লাজম বলছি, সেটা বেশিরভাগটা জেলির মতো থকথকে এবং ওয়াটার দিয়ে তৈরি, অর্থাৎ জল দিয়ে তৈরি। সেজন্য এটা কোশ্চেন পড়ে যে প্রোটোপ্লাজমের কত অংশ জল দিয়ে তৈরি? 80% অফ ইট মেড আপ অফ ওয়াটার। অর্থাৎ প্রোটোপ্লাজমের 80%, 80% বেশি শুধুমাত্র জল রয়েছে, বাকি সলিড পার্টিকেল রয়েছে। বোঝা যাচ্ছে কি বিষয়টা? নেক্সট দেখ, তাহলে প্রোটোপ্লাজমকে এখন আমরা দুটো অংশে ভাগ করতে পারি। প্রোটোপ্লাজমকে আমরা দুটো অংশে ভাগ করব। দুটো অংশের মধ্যে কি? একটাকে আমরা বলছি লিকুইড বা আমরা বলতে পারি তরল অংশ। লিকুইডের বাংলা তোমরা নিশ্চিতভাবে জানো, তরল অংশ। আর একটা রয়েছে কঠিন অংশ। তাহলে কঠিন অংশ অর্থাৎ তার ইংরেজিটা হচ্ছে সলিড, সলিডের বাংলা হচ্ছে কঠিন, নিশ্চয়ই জানো। তো এই তরল যে অংশটা আমি যে বারবার এতক্ষণ ধরে বলছি, সাইটোপ্লাজম জেলির মতো থকথকে 80% ওয়াটার দিয়ে তৈরি, তাহলে সেই অংশটাই হচ্ছে আমাদের এই যে লিকুইড পোর্শনটা। লিকুইড পোর্শন হচ্ছে সাইটোপ্লাজম। এই যে সাইটোপ্লাজম অংশ কেবলমাত্র দেখো, আমরা কিন্তু এই টার্মগুলো একটু কনসেপচুয়ালি মাথার মধ্যে ঢুকিয়ে নেবে। কিরকম? প্রোটোপ্লাজম হচ্ছে সাইটোপ্লাজম আর নিউক্লিয়াস আছে, অর্থাৎ প্রোটোপ্লাজম সেখানে কে আছে? সাইটোপ্লাজম প্লাস নিউক্লিয়াস আছে, এই দুটো অংশ আছে প্রোটোপ্লাজমের ক্ষেত্রে। এখন যদি আমি কতটা লিকুইড কতটা সলিড এই অংশে ভাঙি বা ভাবি, তাহলে আমরা কি দেখব? লিকুইড অংশ যেটা সাইটোপ্লাজম, তার মানে এই যে অংশটা শুধুমাত্র ধাত্র অংশটা চলে যাচ্ছে, তরল অংশটা চলে যাচ্ছে। বাকি যে সলিড অংশ, এই সলিড অংশের মধ্যেই পড়ছে কিন্তু আমাদের নিউক্লিয়াস আর সেল অর্গানেলস। সেল অর্গানেলস কথার অর্থ কি? কোষ অঙ্গাণু বা কোষের অঙ্গবিশেষ, অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট, তাই কোষ অঙ্গাণু বলা হচ্ছে।
বোঝা গেল কি বিষয়টা? তাহলে প্রোটোপ্লাজমকে আমরা দুটো অংশে যদি ভাগ করি, তরলটাকে আলাদা করে নিচ্ছি আর সলিডটাকে বা কঠিন বা ঘন বা দানাদার অংশটাকে আলাদা করে নিচ্ছি, যেখানে আমরা নিউক্লিয়াস পাবো, যেখানে আমরা সেল অর্গানেলস বা কোষ অঙ্গাণু পাবো। বোঝা গেল? তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে লিকুইড অংশটা কি? সাইটোপ্লাজম। সলিড অংশটা কি? সেল অর্গানেলস বা কোষ অঙ্গাণু। তার সঙ্গে অবশ্যই নিউক্লিয়াসটা থাকবেই, কারণ এটা প্রোটোপ্লাজম। এইবার চলো আমরা সাইটোপ্লাজমটাকে আগে দেখে নিই, সাইটোপ্লাজমে কি কি রয়েছে। এই হচ্ছে সাইটোপ্লাজম। প্রথমে আমরা যেটা দেখবো যে সাইটোপ্লাজম কাকে বলে। কি বলা হয়েছে? সাইটোপ্লাজম ইজ এ থিক সলিউশন। থিক মানে গাঢ়, মোটা, ঘন একটা সলিউশন, একটা দ্রবণ, যেখানে কি দ্যাট ফিলস ইচ সেল ইজ এনক্লোজড বাই দ্য সেল মেমব্রেন। অর্থাৎ কোষ পর্দার মধ্যে বা প্লাজমা মেমব্রেনের মধ্যে কি আছে? জেলির মতো থকথকে ঘন একটা সলিউশন রয়েছে, একটা ধাত্র রয়েছে, একটা দ্রবণ রয়েছে, যেই দ্রবণটা আমরা সাইটোপ্লাজম বলছি। আর কি? ইট ইজ মেনলি কম্পোজড অফ ওয়াটার, সল্ট অ্যান্ড প্রোটিনস। তাই না? সাইটোপ্লাজমের মধ্যে কি বললাম তোমাদেরকে, বেশিরভাগটাই জল থাকে, কিছু সল্ট থাকে, লবণ থাকে কিছু, আর প্রোটিনস থাকে। সাইটোপ্লাজমের চারিদিকে আমরা যদি দেখি, এরপর পড়বো, রাইবোজোম ছড়িয়ে, যে রাইবোজোমকে আমরা ইউনিভার্সাল সেল অর্গানেলস বলি। কেন? সব থেকে ছোট স্মলেস্ট সেল অর্গানেল যদি আমরা বলি রাইবোজোমকে বলবো, আমরা পড়বো সেগুলো। সাইটোপ্লাজমের চারিদিকে ছড়িয়ে থাকে। এই চারিদিকে ছড়িয়ে থাকে বলেই তাই সাইটোপ্লাজম বেশিরভাগ অংশটা আমরা বলতে পারি যে প্রোটিনয়েড বা প্রোটিন দিয়ে তৈরি। সেই জন্য বলা হয়েছে ইট ইজ মেনলি কম্পোজড অফ ওয়াটার, সল্ট অ্যান্ড প্রোটিনস। ওকে, দেন জেলি লাইক, জেলির মতো। তোমরা নিশ্চয়ই জেলি খেয়েছো, বাজারে বিক্রি হয়, ছোট বাচ্চারা বেশি খায়। এরকম একটা ক্যাপ দেওয়া, এরকম থাকে, এরকম থাকে, এরকম বিক্রি হয়। তার এই ক্যাপটাকে ছাড়িয়ে এই ভেতরের অংশ খেতে হয়, বাচ্চারা খায় প্রচুর। এই যে ভেতরের অংশ, সেটাই জেলির মতো। জ্যাম জেলি একই রকম থকথকে। বা মোমবাতি যখন গলে যাচ্ছে, গলে তরল শক্ত হওয়ার আগে যে তরল অংশটা একটা থকথকে টাইপের না, পুরোটা সলিড যখন হচ্ছে না, একটু বসছে হালকা, তখন তাকে আমরা কি বলছি? জেলি লাইক। ঠিক সেরকম জেলির মতো। অল দ্য সেল অর্গানেলস লাইক নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, লাইসোজোম, সেন্ট্রোজোম, রাইবোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি অ্যাপারেটাস, প্রত্যেকেই কিন্তু কোথায় থাকে? এই সাইটোপ্লাজমের মধ্যেই কিন্তু থাকে। বুঝে গেল? এরপরে যে অংশটা দেখব সেটা হচ্ছে সাইটোপ্লাজমকে কে আবিষ্কার করেছে। আমি তোমাদেরকে বলেছিলাম বায়োলজিতে বেশিরভাগ বিজ্ঞানী দিয়ে বা আবিষ্কারক দিয়ে কিন্তু প্রশ্ন আসে। তাহলে দেখো, ডিসকভার কে করেছে? রবার্ট হুক। মনে পড়ে কে এই রবার্ট হুক? যদি মনে করতে পারো অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে। রবার্ট হুক, বলে দিচ্ছি, রবার্ট হুক হচ্ছে সেই রবার্ট হুক যিনি প্রথম সেল আবিষ্কার করেছিলেন। কোষ আবিষ্কারক হিসেবে যাকে আমরা জানি, সেই রবার্ট হুক 1665-এ যিনি প্রথম কোষ আবিষ্কার করেছিলেন গাছের ছাল থেকে, যেটাকে আমরা মৃত কোষ বলেছিলাম। সজীব কোষ হিসেবে লিউয়েন হক, তিনি সজীব কোষ আবিষ্কার করেছিলেন, তাই না? লিউয়েন হককে আমরা কি বলি? সজীব কোষের জনক বলি, তাই না? তো এই রবার্ট হুক তিনি প্রথম এরকম একটা অংশ সাইটোপ্লাজমের অস্তিত্ব খুঁজে বের করেছিলেন বা আবিষ্কার করেছিলেন। তাই জন্য তাকে আমরা বলবো সাইটোপ্লাজমের আবিষ্কর্তা। পরীক্ষায় প্রশ্ন আসে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা মাথায় রাখবে। সাইটোপ্লাজম এই নামটা, তিনি সাইটোপ্লাজম আবিষ্কার করেছেন, কিন্তু এই সাইটোপ্লাজম নামটা কে দিয়েছেন? রুডলফ ভন কল্লিকার। অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আমি তোমাদেরকে এখানে পয়েন্ট আউট করলাম। তোমরা অবশ্যই মাথায় রাখবে এই দুটো কোশ্চেন। সাইটোপ্লাজম নামকরণ করেছেন কে এবং সাইটোপ্লাজম আবিষ্কার করেছেন কে? সাইটোপ্লাজম আবিষ্কার করেছেন রবার্ট হুক, যাকে আমরা কোষের জনক বা সাইটোলজির জনক, ফাদার অফ সাইটোলজি বলি, এবং নেম ওয়াজ গিভেন বাই রুডলফ ভন কল্লিকার। তিনি সাইটোপ্লাজমের নামকরণ করেছিলেন। ওকে, নেক্সট দেখো, এইবার আমরা আসবো। তাহলে সাইটোপ্লাজম পড়লাম, একটা লিকুইড অংশ, একটা সলিড অংশ আমরা দেখেছিলাম। তো লিকুইড অংশ আমরা পড়লাম অ্যাজ সাইটোপ্লাজম। এবার আমরা যেটা পড়বো সেল অর্গানেলস, কোষ অঙ্গাণুর কথা জানবো। এই কোষ অঙ্গাণু যেগুলোর মধ্যে সব থেকে ভাইটাল ফাংশনসগুলোই এই জায়গাগুলোতে হয়। সেই জন্য আমরা স্পেসিফিক্যালি এই জায়গাটা খুব মন দিয়ে পড়বো। এখান থেকে প্রচুর কোশ্চেন আসে সাইটোলজি থেকে। অ্যাকচুয়ালি বায়োলজি ওয়ান ডে এক্সাম ক্ষেত্রে যেখানে বায়োলজি রয়েছে, সেখানে কিন্তু সাইটোলজি থেকেই বেশিরভাগ কোশ্চেনগুলোই আসে। কেমন? দেখো, সেল অর্গানেলস কথার অর্থ কি?
তোমরা জেনে গেছো ইতিমধ্যেই, সেল অর্গানেলস কথার অর্থ কোষ অঙ্গাণু। কি বলি আমরা? কোষ অঙ্গাণু। কোষ অঙ্গাণু কোষের অংশ বিশেষ, দ্যাটস ওয়াই উই ক্যান সে সেল অর্গানেলস। এখন দেখো আমি তিনটে ভাগে ভাগ করেছি, একটাকে বলছি উইদাউট মেমব্রেন, একটাকে বলছি সিঙ্গেল মেমব্রেন, একটাকে বলছি ডবল মেমব্রেন। কেন এরকম নামকরণ? কারণ কোষ অঙ্গাণুর ক্ষেত্রে দেখা গেছে কিছু কোষ অঙ্গাণু রয়েছে, গুরুত্বপূর্ণ তো সবগুলোই, কিছু কোষ অঙ্গাণু রয়েছে গুরুত্বপূর্ণ, কিছু কোষ অঙ্গাণু রয়েছে তার থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ, কিছু কোষ অঙ্গাণু রয়েছে তার থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ। সেরকম করে আমরা যদি কম টাকা হয়, আমাদের কাছে কম টাকা থাকে, তাহলে আমরা দেখা গেল বাইরে থেকে এসে বাইরে একদম টেবিলের উপরে টাকাটাকে রেখে দিলাম, অত বেশি চিন্তা থাকে না, কম টাকা কে নেবে কি বৃত্তান্ত অত বেশি আমাদের কেয়ার থাকে না, তাই তাকে আলাদা করে ঢেকে ঢাকে রাখার ব্যাপার নেই। কিন্তু যদি তার থেকে একটু বেশি টাকা হয় তখন একটু ভয় ভয় করে একটু গুছিয়ে রাখার চেষ্টা করি। আবার যদি খুব বেশি সোনা দানা খুব মহামূল্যবান জিনিস হয় তাহলে আমরা কি করি? আমরা তাকে আরো সুন্দর সুরক্ষিত রাখার চেষ্টা করি। কোষের ক্ষেত্রেও তাই একই জিনিস ঘটে। যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ তো অবশ্যই সবগুলো, কিন্তু কম, তুলনামূলক কম, সেখানে আমরা তাকে বলছি উইদাউট মেমব্রেন, যার বাইরে কোনো আলাদা করে কভার নেই, কোনো প্রোটেকশন নেই। বুঝে গেল? তো এই উইদাউট মেমব্রেন যদি আমরা দেখি, এক্সাম্পল হিসেবে তোমরা লিখতে পারো রাইবোজোম। রাইবোজোমস, এই যে রাইবোজোমস যাকে আমরা কি বলি? প্রোটিন ফ্যাক্টরি অফ এ সেল। কোষের প্রোটিন সিনথেসিস করে রাইবোজোম। এর বাইরে কিন্তু কোনো আলাদা করে পর্দা থাকে না বা মেমব্রেন থাকে না, প্রোটেকশন থাকে না। এরপরে যেটা সিঙ্গেল মেমব্রেন, একটা মাত্র কভার রয়েছে, কোষ অঙ্গাণুর বাইরে একটা মাত্র কভার রয়েছে। তার উদাহরণে আমরা আসবো, তার আগে জেনে নিই ডাবল মেমব্রেন কারা। ডাবল মেমব্রেন যদি দেখি সেখানে দেখব দুটো পর্দা রয়েছে, যেমন ধরো এক নিউক্লিয়াস, সেকেন্ড যেটা আমরা দেখছি সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, মাইটোকন্ড্রিয়া। থার্ড যেটা আমরা দেখব সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। কেন আমি লিখছি বলছি, তোমরা এই দুটো জিনিস মনে রাখবে। কিরকম? উইদাউট মেমব্রেনে শুধুমাত্র রাইবোজোম, ডাবল মেমব্রেনের ক্ষেত্রে নিউক্লিয়াস অত্যন্ত গুরুত্বপূর্ণ, মাইটোকন্ড্রিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে অ্যারোবিক রেসপিরেশন হয়, শ্বসনের কাজে সাহায্য করে, যেখান থেকে এনার্জি ক্রিয়েট হয়, যেখান থেকে এটিপি ক্রিয়েট হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ক্লোরোপ্লাস্ট যেটা ফটোসিনথেসিসে কাজে লাগে, উদ্ভিদ দেহে আমরা পাবো প্লাস্টিডের একটা অংশ। এই যে ক্লোরোপ্লাস্ট প্লাস্টিডের একটা অংশ, তাই এটাকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে ক্লোরোফিল থাকে, আমরা প্লাস্টিডকে তিনটে ভাগে ভাগ করব পরবর্তীকালে, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট অ্যান্ড লিউকোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্ট হচ্ছে যেখানে ক্লোরোফিল থাকে, ক্লোরোফিল পিগমেন্ট থাকে, গ্রিন পিগমেন্ট যেটাকে আমরা বলছি, যেটার জন্য পাতার রং সবুজ হয়, পাতা রান্না করতে সক্ষম হয়, ফটোসিনথেসিস করতে পারে। ফটোসিনথেসিস না করতে পারলে খাদ্য তৈরি হবে না। যদি খাদ্য তৈরি না হয় তাহলে আমরা কি ফল পাবো না, আমরা খেতে পাবো না। আমরা তো আলাদা করে খাদ্য তৈরি করতে পারি না, আমরা রান্না করতে পারি বাট তৈরি করতে পারি না, তাই না? আমরা শুধু খালি ইনগ্রেডিয়েন্টসগুলোকে নিয়ে একটু তেল মশলা লঙ্কা গুঁড়ো জিরা গুঁড়ো এইসব দিয়ে কি করি? রান্না করি কেবলমাত্র। এইগুলো ছাড়া যত কোষ অঙ্গাণু, শুধু এইটুকু মনে রাখবে, নিউক্লিয়াস, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট, ডাবল মেমব্রেন, আর উইদাউট মেমব্রেন বা যার বাইরে কোনো কোষ পর্দা নেই সেটাকে কোষ পর্দা বলছি, সরি, যার বাইরে কোনো মেমব্রেন নেই বা পর্দা নেই, দ্যাট ইজ রাইবোজোম। এছাড়া যা কিছু আছে, যদি বলা হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেটা সিঙ্গেল মেমব্রেন সেল অর্গানেল। এরপর যদি আমরা দেখি গলগি অ্যাপারেটাস বা গলগি বডিজ বলা হয়, গলগি বডিজ। আমরা যদি দেখি সেন্ট্রোজোম, আমরা যদি বলি লাইসোজোম বলতে পারি, আমরা যদি বলি ভ্যাকুয়েলস, এগুলো বলতে পারি। এই যে কোষ অঙ্গাণুগুলোর কথা আমরা জানছি, অর্থাৎ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডিজ, সেন্ট্রোজোম, লাইসোজোম, ভ্যাকুয়েলস, এগুলো প্রত্যেকই কিন্তু সিঙ্গেল মেমব্রেন সেল অর্গানেল, অর্থাৎ কেবলমাত্র একক পর্দা বেষ্টিত। বোঝা গেল? উইদাউট মেমব্রেন মানে পর্দাবিহীন। তোমরা যারা লিখতে চাইছো বাংলাতে
অবশ্যই লেখো পর্দাবিহীন। সিঙ্গেল মেমব্রেন মানে একক পর্দাযুক্ত, একক পর্দাযুক্ত। আর একটা হচ্ছে দ্বি একক পর্দাযুক্ত, দ্বি একক পর্দাযুক্ত। বোঝা গেল বিষয়টা, দ্বি একক পর্দাযুক্ত। তাহলে এই তিনটে অংশে আমরা ভাগ করলাম। এরপর আমরা স্পেসিফিক্যালি তাহলে সের অর্গানেলস গুলোকে দেখব। চলো, যেগুলো কিন্তু কোশ্চেন আসে, প্রচুর কোশ্চেন আসে। ফার্স্ট আমরা যেটা দেখব সেটা হচ্ছে নিউক্লিয়াস, কারণ নিউক্লিয়াসের থেকে আর অতি গুরুত্বপূর্ণ সেল অর্গানেল কিন্তু কোষের মধ্যে থাকে না। তাহলে নিউক্লিয়াস যেটা আমরা দেখছি, সেই নিউক্লিয়াসকে দেখলে আমরা কি দেখব, এইটা যদি ধরো একটা প্রাণী কোষ হয়, এটা একটা প্রাণী কোষ। প্রাণী কোষে তোমরা দেখতে পাচ্ছ এই যে অংশটা, এই যে অংশটা, এই অংশটাই হচ্ছে নিউক্লিয়াস, যেটাকে মাইক্রোস্কোপিক্যালি যদি দেখা যায় এরকম দেখা যেতে পারে। বোঝা যাচ্ছে কি? তাহলে কোষের মধ্যে এখানে তোমরা যদি দেখো, আমরা যদি আলাদা করে দেখি, একদিকে অ্যানিমেল সেল করি, অ্যানিমেল সেল, আরেকদিকে করি প্ল্যান্ট সেল, তাহলে আমরা দেখব এই যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের সংখ্যা, অবস্থান কিন্তু উদ্ভিদ এবং প্রাণী বেসিসে আলাদা হয়। কিরকম? অ্যানিমেল সেল, এটা একটা অ্যানিমেল সেল। অ্যানিমেল সেলে কি হয়, ধরো এরকম একটা কোষ, অ্যানিমেল সেলে ছোট ছোট ভ্যাকুয়েলস থাকে, যার কারণে এরকম মাঝখানে কি থাকে, নিউক্লিয়াস থাকে, মাঝখানে নিউক্লিয়াস থাকে। প্রাণী কোষের কেন্দ্রে নিউক্লিয়াস থাকে, কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে যদি ধরো এরকম, এটা একটা প্ল্যান্ট সেল, এর মধ্যে অনেক বড় বড় ভ্যাকুয়েলস থাকে। ভ্যাকুয়েলস মানে গহ্বর, যেখানে হচ্ছে কোষ রস এসে জমা হয়। তার জন্য এক সাইডে নিউক্লিয়াস থাকে, এক সাইডে, বোঝা গেল? এক সাইডে নিউক্লিয়াস থাকে। ভ্যাকুয়েলসের যদি এখানে সংখ্যা দেখি, ভ্যাকুয়েলসের সংখ্যা দেখবো অনেক বেশি, ছোট ছোট হওয়ার জন্য। কিন্তু উদ্ভিদ কোষে যদি আমরা দেখি, ভ্যাকুয়েলসের সংখ্যা অনেক কম, ফলে বড় 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 হওয়ার কারণে এই যে যেটা আমরা নিউক্লিয়াস বলছি বা কেন্দ্রক বলছি, সেটা কিন্তু একটা সাইডে থাকে। বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমাদের প্রাণী কোষ, যার মধ্যে যার মধ্যে থাকে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসকে যদি আমরা একটু ভালো করে তোমরা দেখো, নিউক্লিয়াসকে যদি আমরা একটু জুম করে দেখি, নিউক্লিয়াসের আমরা চারটি অংশ বেসিক্যালি পাবো। বাইরের একটা অংশ পাবো যেটাকে আমরা বলছি নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয় পর্দা আমরা বলবো, নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয় পর্দা। এরপরে যে অংশটা থাকে ভেতরে একটা শক্ত অংশ, এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ, এই অংশটাকে বলা হচ্ছে নিউক্লিওলাস। নিউক্লিওলাস, নিউক্লিওলাস কি করে? আরএনএ তৈরি করে। এরপরে দেখবো নিউক্লিওপ্লাজম। নিউক্লিওপ্লাজম বলতে নিউক্লিয়াসের মধ্যেও কিছু তরল অংশ থাকে, যেটাকে আমরা বলছি নিউক্লিওপ্লাজম, যার মধ্যে বা যার ওপরে কে থাকে, এই নিউক্লিয়াস ভাসমান অবস্থায় থাকে। বোঝা গেল কি? আর একটা অংশ থাকে যেটা হচ্ছে ক্রোমাটিন বলা হয়, ক্রোমাটিন থ্রেডস, বা আমরা কি বলতে পারি নিউক্লিয়ার রেটিকুলাম। একটা সুতোর মতো, সূক্ষ্ম সুতোর মতো অংশ, পরবর্তীকালে সেগুলো কি করে, জল বিয়োজনের মধ্য দিয়ে ক্রোমাটিন তন্তু তৈরি করে বা ক্রোমাটিন থ্রেডস তৈরি করে। পরবর্তীকালে কোষ বিভাজনের সময় অর্থাৎ প্রোফেজ দশাতে আমরা যদি দেখি, নিউক্লিয়াসের মধ্যে এই যে নিউক্লিয়ার রেটিকুলাম যেটাকে আমরা বলছি বা নিউক্লিয় জালিকা, সেগুলো মোটা হতে শুরু করে। মোটা হওয়ার পর আস্তে আস্তে করে তারা বিষুব অঞ্চলে, প্রোফেজ দশায় মোটা হয়, মেটাফেজ দশায় কি হয়, বিষুব অঞ্চল বরাবর, বিষুব মানে নিরক্ষী অঞ্চল বরাবর। এই যদি একটা কোষ হয়, এই যদি একটা কোষ হয়, এইরকম এই কোষের মাঝামাঝি জায়গায় কি হয়, এই ক্রোমোজোমটা, কোষের মধ্যেকার নিউক্লিয়াস রয়েছে, নিউক্লিয়াসের মধ্যে কি হয়, ক্রোমোজোমটা এইরকম মাঝামাঝি অংশে চলে আসে মেটাফেজ দশাতে। টেলোফেজ দশাতে এখান থেকে এইরকম জায়গা থেকে অ্যাস্ট্রাল রে বা আমরা বলতে পারি বেম তন্তু, বেম তন্তু কি করে, এই ক্রোমোজোমের সঙ্গে যুক্ত হয়ে এদিক থেকে যুক্ত হয়, এদিক থেকে যুক্ত হয়, দিয়ে অ্যানাফেজ দশাতে কি করে, এরকম যুক্ত হয়ে এইখান থেকে ক্রোমোজোমগুলো দুভাগে ভাগ হয়ে কিছু ভাগ এদিকে যাওয়ার চেষ্টা করে, কিছু ভাগ এদিকে যাওয়ার চেষ্টা করে সেল ডিভিশনের সময়। টেলোফেজ দশাতে কিন্তু এই জায়গায় চলে যায়, অর্থাৎ প্রোফেজে মোটা হয়, মেটাফেজে বিষুব অঞ্চলে সুন্দরভাবে সাজানো হয়, সন্নিবিষ্ট হয়। পরবর্তীকালে
অ্যানাফেজ দশায় অ্যানাফেজীয় চলন ঘটে, আস্তে আস্তে করে তারা লেজের দিকে বা প্রান্তের দিকে যাওয়া শুরু করে। টেলোফেজ দশায় একেবারে চলে যায়। তাহলে প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ আর টেলোফেজ, এই চারটে দশা আমরা দেখব, যেটাকে ক্যারিওকাইনেসিস আমরা বলছি বা নিউক্লিয়াসের বিভাজন আমরা বলছি। সেখান থেকে কি হলো, দুটো নিউক্লিয়াস তাহলে তৈরি হয়ে গেল। এই জায়গায় একটা নিউক্লিয়াস, এই জায়গায় একটা নিউক্লিয়াস, অর্থাৎ একটা বড় কোষ, তার মধ্যে নিউক্লিয়াসটা দুভাগে ভাগ হয়ে গেছে। এইভাবে সেল ডিভিশন হয়। প্রথমে কি হলো, ক্যারিওকাইনেসিস হয়ে গেল। তারপরে যে সাইটোপ্লাজম যেটা আছে, কোষ পর্দাযুক্ত বাকি অংশটা, এখান থেকে একটা ক্লিভেজ তৈরি হয়। ক্লিভেজ হয়ে এইরকম করে দেখতে লাগে খানিকটা। পরবর্তীকালে সাইটোকাইনেসিস যখন কমপ্লিট হয়, এই জায়গাটা কেটে যায়, কেটে গিয়ে এখানে একটা সেল, এখানে একটা সেল, দুটো সেল তৈরি হয়ে যাচ্ছে। এই যে ক্রোমাটিন থ্রেডস তৈরি হচ্ছে, সেটা কে তৈরি করছে? এই নিউক্লিয় জাল, যেটা এই যে সূক্ষ্ম জালের মতো অংশ তোমরা দেখতে পাচ্ছ কি? হ্যাঁ, দেখতে পাচ্ছ। তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, এই অংশগুলো এরকম জালের মতো, প্রচুর জালের মতো অংশ আছে। সেই জালের মতো অংশগুলো কি করে, প্রোফেজ দশাতে আস্তে আস্তে মোটা হতে শুরু করে। সেই জন্য এটাকে বলা হচ্ছে ক্রোমাটিন থ্রেডস। তাহলে দেখেছো এর কাজ, নিউক্লিয়াসের কাজ কি, আরো স্পেসিফিক্যালি আমরা জানবো নিউক্লিয়াসের কি। এটা দেখো, উদ্ভিদ কোষের ক্ষেত্রে আমরা আগেরটা যেটা দেখলাম সেটা কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে। উদ্ভিদ কোষের ক্ষেত্রে যদি দেখো, তাহলে নিউক্লিয়াসটা দেখো একটা সাইডে রয়েছে, নিউক্লিয়াসটা একটা সাইডে রয়েছে। কেন? কারণ এই যে এত বড় একটা গর্ত আছে, যেখানে কি আছে, কোষের পুরো রস, সেল স্যাপ যেটাকে আমরা বলছি, সেই সেল স্যাপ কিন্তু এর মধ্যে রয়েছে। এখানেও বিভিন্ন কোষ অঙ্গাণু রয়েছে, এটাও কিন্তু একটা প্রোটোপ্লাজমের ছবি। এটা হচ্ছে প্ল্যান্ট সেলের প্রোটোপ্লাজম। বোঝা গেল বিষয়টা? দেন এরপর আমরা দেখব নিউক্লিয়াসের বেশ কিছু বৈশিষ্ট্য, যেগুলো পরীক্ষায় আসে নিউক্লিয়াস থেকে। বলা হয়েছে দেখো, ওয়ান নিউক্লিয়াস ইন ওয়ান সেল, একটা কোষের মধ্যে কিন্তু একটাই নিউক্লিয়াস থাকবে ইন জেনারেল। এটা কি? জেনারেল মানে সাধারণত একটা কোষের মধ্যেই কিন্তু একটা নিউক্লিয়াস থাকবে। কিছু কিছু কোষ আছে যেগুলো পরীক্ষায় পড়ে, সেখানে কি অ্যাবসেন্ট, নিউক্লিয়াস নেই। তাহলে পরীক্ষায় পড়বে নিম্নোক্ত কোন কোষে নিউক্লিয়াস থাকে না। তোমরা উত্তর করবে আরবিসি। জানো কি হোয়াট ইজ আরবিসি? আরবিসি হচ্ছে রেড ব্লাড কর্পাসলস, যেটাকে আমরা লোহিত রক্তকণিকা বলছি। আর কি? প্লেটলেটস বা অনুচক্রিকা। আমরা জানি ডেঙ্গু, বর্তমানে প্রচুর ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। ডেঙ্গুতে কি হয়, এই প্লেটলেটসের সংখ্যা কমতে থাকে। তাই আমরা কি করি, ব্লাড ডোনেট করে 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 এই প্লেটলেটসটাকে আমরা কি করি, বাড়ানোর চেষ্টা করি। ব্লাড চেঞ্জ করে হলে, বা খুব যদি র্যাপিডলি কমতে থাকে তখন ব্লাড চেঞ্জ করা হয়, নাহলে স্যালাইন দিয়ে আমরা কি করি, ডায়ালিসিস করার চেষ্টা করি, করে রক্তে এই যে অনুচক্রিকা আছে তার পরিমাণ আস্তে আস্তে করে বাড়াতে চেষ্টা করি, তাই না? আরেকটা কোশ্চেন পড়ে, এগুলো কিন্তু খুব ভাইটাল। একটা কোষে একটা নিউক্লিয়াস, সেটা ভাইটাল নয়। ভাইটাল হচ্ছে একটা কোষে একটা নিউক্লিয়াস যা সাধারণত থাকে, কিন্তু স্পেশালি কিছু কিছু কোষের ক্ষেত্রে আমরা দেখব নিউক্লিয়াস নেই। আবার কিছু কিছু কোষের ক্ষেত্রে দেখব নিউক্লিয়াসের একটা না থেকে বহু সংখ্যক নিউক্লিয়াস আছে, বহু সংখ্যক নিউক্লিয়াস। যেমন প্ল্যান্ট যদি হয়, উদ্ভিদের ক্ষেত্রে এরকম স্পেশালিটি আছে, তাকে আমরা বলছি সিনোসাইট। আমরা কি বলছি? সিনোসাইট। বাংলাতে আমি লিখে দিচ্ছি সিনোসাইট। কি বলবো আমরা বলবো সিনোসাইট। বোঝা গেল? সিনোসাইট বলবো। যেমন উদাহরণ হিসেবে আমরা কি পাবো, ভাউকেরিয়া। তোমরা দেখবে গাছে মাঝে মাঝে ঘা হয়ে যায়, ওই ডালগুলো, ঘাযুক্ত ডালগুলো আবার বিক্রি হয় আলাদাভাবে। আমি দেখেছি ছোটবেলাতে ওই খিরিস গাছ বা অর্জুন গাছ, এই রকমের গাছের ডালে ঘা হয়ে গেছে, সেই ডালগুলো আবার কেটে বিক্রি হয়। সেই ডালে যে ছত্রাক, সেটাকে আমরা বলছি ভাউকেরিয়া। এই ভাউকেরিয়া আক্রমণ করে। যদি সেটা অ্যানিমেল সেল হয়, তখন তাকে, উদ্ভিদ সেলকে বলছি সিনোসাইট। অ্যানিমেল সেল যদি হয়, তাহলে আমরা বলবো সিনোসাইটিয়াম। সিনোসাইটিয়াম পরীক্ষাতে এসছে, সিনোসাইটিয়াম। এই সিনোসাইটিয়াম যখন হচ্ছে, তার মানে বুঝতে হবে উদ্ভিদ কোষের ওই অংশে, কোষের মধ্যে নিউক্লিয়াসের পরিমাণ একের থেকে বেশি বা বহু নিউক্লিয়াসযুক্ত কোষ। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি স্কেলিটাল মাসেল সেল, কঙ্কাল পেশি তন্ত্র, কঙ্কাল পেশি কোষ। সেখানে আমরা কি দেখব, বহু নিউক্লিয়াস দেখব। একটা সেলের মধ্যে অনেক নিউক্লিয়াস রয়েছে। ওকে,
তাহলে এগুলো অবশ্যই তোমরা মাথায় রাখবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেন স্ট্রাকচার অফ নিউক্লিয়াস তোমাদেরকে প্রথমেই দেখালাম। একটা নিউক্লিয়াসের মধ্যে কি থাকে? নিউক্লিয়ার মেমব্রেন থাকে, নিউক্লিওলাস থাকে, নিউক্লিয়ার রেটিকুলাম যেটাকে আমরা বলছি ক্রোমাটিন থ্রেডস, ক্রোমাটিন থ্রেডস আমরা বলছি, আর এটাকে বলছি নিউক্লিওপ্লাজম। এই নিউক্লিয়ার রেটিকুলাম এটা কি করে? ডিএনএ সিনথেসিস করে। আর নিউক্লিওলাস কি করে? আরএনএ সিনথেসিস করে, আরএনএ সিনথেসিস। ঠিক আছে? আর নিউক্লিয়ার রেটিকুলাম ডিএনএ সিনথেসিস করে, কারণ আমরা জানি ক্রোমোজোমের মধ্যেই তো ডিএনএ থাকে, তাই না? তো এই ডিএনএ হচ্ছে বংশগতির ধারক এবং বাহক। একটা মা বাবার শরীরের যে বৈশিষ্ট্য সেটাকে কিন্তু তার সন্তান সন্ততির দেহে নিয়ে যায়, বয়ে নিয়ে যায় বা স্থানান্তরিত করে। আমরা ডিএনএ দিয়েই কিন্তু মা বাবার বা কোনো বাচ্চা ছেলে তার ডিএনএ টেস্ট করে কিন্তু তার মা বাবা খুঁজে বের করতে পারি আমরা, বা আমরা শনাক্তকরণ করতে পারি। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কোষ সংজ্ঞাণু, তাকে আমরা বলছি মাইটোকন্ড্রিয়া। দেখো কিসের মতো? বীজ, সিম বীজের মতো। সিম বীজ দেখেছো কি? সিমের মধ্যে যে বীজ থাকে ঠিক সেরকম টাইপের একটা কোষ সংজ্ঞাণু, তাকে আমরা বলছি মাইটোকন্ড্রিয়া। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোষ সংজ্ঞাণু। এই যে কোষের মধ্যে সাইটোপ্লাজমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এই ছড়িয়ে ছিটিয়ে থাকা অংশটাকেই আমরা কি বলছি? আমরা বলছি মাইটোকন্ড্রিয়া। এই অংশ 3 থেকে 7টা পর্যন্ত থাকতে পারে, 3 থেকে 7টা, 8টা, 9টা এইরকম থাকতে পারে। যখন খুব বেশি হয়ে যাবে তখনও কিন্তু আমরা এক্সেপশন হিসেবে ধরবো, 3 থেকে 7টা এরকম জায়গা থাকে। আমরা যদি এইটাকেই মাইক্রোস্কোপিক এইভাবে দেখি, আমরা দেখবো যে দেখো রাইবোজোম, এখানে তোমরা দেখতে পাচ্ছ রাইবোজোম লেখা আছে। রাইবোজোম কোষের প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকে, সেটা মাইটোকন্ড্রিয়া হতে পারে কিংবা সাইটোপ্লাজমের অন্যান্য যে কোনো অংশে, গলগি অ্যাপারেটাস থেকে শুরু করে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তো অবশ্যই থাকে। এই রাইবোজোম, তাই একে ইউনিভার্সাল সেল অর্গানেলস বলা হয়। পরে আসছি আমরা। এটিপি সিনথেটেজ মানে এটিপি সংশ্লেষিত হচ্ছে কোথায়? মাইটোকন্ড্রিয়ার মধ্যে। সেই জন্য একে কি বলা হয়? পাওয়ার হাউস অফ সেল। পাওয়ার হাউস অফ সেল, কোষের শক্তিঘর বলছি আমরা। দেখো এটা একটা ম্যাট্রিক্স। এই যে অংশটা, এই যে ভাঁজ হয়ে ঢুকে গেছে অংশটাকে, এই অংশটাকে আমরা বলছি ক্রিস্টি। আমরা কি বলবো? আমরা বলবো ক্রিস্টি, আমরা বলবো ক্রিস্টি। এই যে ভাঁজ হয়ে ঢুকে গেছে যে অংশগুলো, তাকে বলবো ক্রিস্টি। এই যে দানাদার অংশটা, একে বলা হচ্ছে গ্র্যানিউলস। মাইটোকন্ড্রিয়া বলেছিলাম দ্বি-একক পর্দা বিশিষ্ট, দুটো পর্দা থাকে। একটাকে বলা হচ্ছে ইনার পর্দা, যেটা ভেতরের অংশ। এই যে অংশটা যেটা ভাঁজ, ভেতরের অংশটাই দেখো ভাঁজ হয়ে ঢুকে গেছে, ভেতরের অংশই দেখো ভাঁজ হয়ে ঢুকে গেছে। এই ইনার অংশ, এই যে ইনার অংশ, এটাও কিন্তু ইনার মেমব্রেন। আর বাইরে যেটা রয়েছে সেটা আউটার মেমব্রেন বলা হচ্ছে। এই অংশটা যে ভাঁজ হয়েছে এটাকে বলছে ক্রিস্টি জাংশন। দুটো ক্রিস্টির মধ্যে যে অংশটা, দুটো ভাঁজ হওয়ার মধ্যবর্তী যে অংশটা, সেটাকে আমরা বলছি ক্রিস্টি জাংশন। আর কি থাকে এখানে? মোস্ট ভাইটাল একটা জিনিস থাকে, সেটা কিন্তু আমাদের অন্যান্য জায়গার ডিএনএ এর সঙ্গে পার্থক্য। এখানে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ থাকে, যেটাকে আমরা বলছি এমটি ডিএনএ। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। মাইটোকন্ড্রিয়াল কেন? কারণ আমরা যদি যেটা সেন্ট্রোজোমের মধ্যে থাকে বা আমরা বলছি ক্রোমাটিন জালকের মধ্যে থাকে, সেই ডিএনএটা বেসিক্যালি কি হয়? সেটাও কিন্তু ডাবল হেলিক্স। ডাবল হেলিক্স, ডাবল হেলিক্স মানে দুটো সাপের মতো বাঁকানো অংশ থাকে, এরকম করে ডিএনএটা থাকে, তাই না? এটা যদি আমরা দেখি, এই যে ডিএনএ, এই ডিএনএটা কিন্তু স্ট্রেট বা সরল রৈখিক আমরা বলতে পারি। দেখতে কিরকম? সরল, সরল রৈখিক এই ডিএনএটা। কিন্তু মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এর কথা যদি ভাবি, এটা কি জানো তো? গোলাকার হয়। এই হচ্ছে পার্থক্য, পরীক্ষায় পড়ে। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ দেখতে কেমন? গোলাকার, সর্পিলাকার, কিংবা সরল রৈখিক, বা কোনোটিই না এরকম। তোমরা কি করবে? গোলাকার। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যেটা হয় সেটা গোলাকার, মানে এইরকম করে দুটো এরকম থাকে, এরকম থাকে, এরকম গোলাকার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বলা হচ্ছে। তাহলে মাইটোকন্ড্রিয়া বুঝলে, নিশ্চয়ই দেখে বোঝা যাচ্ছে সুন্দর করে। নেক্সট কি বলা হচ্ছে? পাওয়ার হাউস অফ সেল। এটাকে বলা হয় কোষের
শক্তিঘর। কি বলবো আমরা? কোষের শক্তিঘর। কেন বলবো? কারণ এখান থেকে কি হয়, এটিপি সিনথেসিস হয়। এটিপিকে আমরা কি বলি? এটিপিকে আমরা বলি এনার্জি কারেন্সি। কারেন্সি কথার অর্থ কি? মুদ্রা, মোস্ট ভাইটাল। সেরকম এনার্জি প্যাকেট বা এনার্জি মুদ্রা বলছি আমরা। এটাকে কোন ফর্মে থাকে? এটিপি ফর্মেটে থাকে। এই এটিপির পুরো নাম তোমরা অনেকেই জানো। এটিপির পুরো নাম হচ্ছে অ্যাডিনোসিন ট্রাইফসফেট। কি বলবো? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটিপি। কোথায় তৈরি হচ্ছে? মাইটোকন্ড্রিয়ার মধ্যে তৈরি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ এই যে মাইটোকন্ড্রিয়া, এই যে মাইটোকন্ড্রিয়াল ডিএনএ গোলাকার। মাইটোকন্ড্রিয়াল ডিএনএ গোলাকার। বোঝা গেল বিষয়টা? তাহলে এখানে কি ধরনের, আমি বলেছিলাম তোমাদেরকে শ্বসনে সাহায্য করে। শ্বসনে কি ধরনের শ্বসন? অ্যারোবিক রেসপিরেশন। কথার অর্থ হচ্ছে, তোমরা পড়েছ এই কথাটা বা এই টার্মটার সঙ্গে পরিচিত, দ্যাট ইজ সবাত শ্বসন। সবাত শ্বসন বলা হয়, অর্থাৎ অক্সিজেনের উপস্থিতিতে, উইথ প্রেজেন্স অফ অক্সিজেন, অর্থাৎ অক্সিজেন এখানে উপস্থিত থাকে। কোথায় তখন শ্বসন হয়? না, মাইটোকন্ড্রিয়ার মধ্যে। বোঝা গেল? তাহলে এটিপিকে আমরা কি বলছি? এনার্জি কারেন্সি বলছি। আরেকটা মোস্ট ভাইটাল পার্ট যেটা মনে রাখতে হবে, ফার্স্ট অরিজিনেটেড সেল অর্গানেল। ফার্স্ট অরিজিনেটেড সেল অর্গানেল, অর্থাৎ যখন একটা কোষ তৈরি হচ্ছে তখন কোষ অঙ্গাণুগুলো তো তৈরি হবে। কোষ অঙ্গাণু যখন তৈরি হচ্ছে তার মধ্যে সব থেকে আগে এই ভদ্রলোক তৈরি হচ্ছে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া। সে কিন্তু প্রথম তৈরি হয় সেলের মধ্যে। বোঝা গেল বিষয়টা? নেক্সট দেখো। তাহলে এবার আমাদেরকে দেখতে হবে ডিসকভার্ড, সেই অ্যাজ ইউজুয়াল কে? কোল্লিকার, রুডলফ ভন কোল্লিকার। কোল্লিকার তিনি কি বলেছেন? যে কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়া রয়েছে, যারা অ্যারোবিক রেসপিরেশন করে, যাকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়, যে এটিপি তৈরি করতে পারে। এটিপি কি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। প্রথমে তিনি পর্যবেক্ষণ করেছেন, আবিষ্কার তো করেছেন, কিন্তু নাম দেননি তিনি, মাইটোকন্ড্রিয়া হিসেবে নামকরণ করেন। পরবর্তীকালে ওই অংশটাকে বায়োব্লাস্ট হিসেবে নামকরণ করেছিলেন কি? অল্টম্যান, বিজ্ঞানী অল্টম্যান। তিনি এই যে মাইটোকন্ড্রিয়া আগে কি নামে পরিচিত ছিল? বায়োব্লাস্ট। এখন আমরা যদি এই সময়কার মানুষ হতাম তাহলে আমরা কি পড়তাম আজকে? কোষ অঙ্গাণু, তার নাম বায়োব্লাস্ট। তো এই বায়োব্লাস্ট কথাটা কে দিয়েছে? অল্টম্যান। পরবর্তীকালে মাইটোকন্ড্রিয়া নামটা দিয়েছে কে? বেন্ডা। তোমরা মনে রাখবে এই তিনটে নাম খুব গুরুত্বপূর্ণ। বেন্ডা, তিনি কিন্তু মাইটোকন্ড্রিয়া নামকরণ করেছে। বোঝা গেল বিষয়টা? হলো ভাইটাল, তোমরা অবশ্যই মনে রাখবে। দেখো, মাইটোকন্ড্রিয়া যেটা আমরা দেখলাম, আমরা সেলের যে অংশটা দেখলাম, এই যে মাইটোকন্ড্রিয়া দেখলাম, এখানে দেখো এই সেলটাতে একটা, দুটো, তিনটে মাইটোকন্ড্রিয়া আছে। এরকম কোন কোষে 3টা থেকে 7টা পর্যন্ত মাইটোকন্ড্রিয়া থাকতে পারে, 7 বা 8 পর্যন্ত। জেনারেলি যেটা দেখা গেছে, প্রত্যেকটা কোষে 3 থেকে 7-এর মধ্যে যতগুলো মাইটোকন্ড্রিয়া থাকে তাকে হিসাব করলে এরকম একটা ফিগার দাঁড়ায়, হয় 3, নতুবা 4, নতুবা 5, নতুবা 6, নতুবা 7, অর্থাৎ 3 থেকে 7-এর মধ্যে কিন্তু এইরকম ভ্যারি করে। বোঝা গেল বিষয়টা কি? 3 থেকে 7টা। কোথায় থাকে না? আর বেশি। উদাহরণ একই হতে সুবিধে, নিউক্লিয়াস থাকে না আরবিসিতে, নিউক্লিয়াস থাকে না প্লেটলেটসে, মাইটোকন্ড্রিয়া থাকে না আরবিসি, দ্যাট ইজ রেড ব্লাড কর্পাসেল, যেটাকে আমরা লোহিত রক্তকণিকা হিসেবে চিনি। বুঝে গেল? কোথায় সব থেকে বেশি থাকে মাইটোকন্ড্রিয়া? প্রচুর পরিমাণে থাকে, এনার্জি সব থেকে বেশি, সেটা হচ্ছে স্পার্ম, যেটাকে বাংলায় বলা হয় শুক্রাণু। শুক্রাণু, সেখানে কিন্তু মাইটোকন্ড্রিয়া অনেক বেশি, এটিপি বা এনার্জি অনেক বেশি শুক্রাণুতে। বোঝা গেল? নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মানে হচ্ছে যেটা আমাদের কোষের নিউক্লিয়াসের সঙ্গে প্রায় জুড়ে থাকে একটা অংশ, সেটাকে আমরা বলছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কিছুটা দানাদার, আমরা বলতে পারি জালের মতো অংশ, কিছুটা দানাদার জালের মতো অংশ, তাকে আমরা বলছি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ নিউক্লিয়াসের সঙ্গে যুক্ত, এই যে অংশটা,
এই অংশটাকে মাইক্রোস্কোপিক্যালি যদি আমরা দেখি এইটা পাবো, দ্যাট ইজ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, জালক বেশি। রেটিকুলাম কথার অর্থ সুতোর মতো, সুতোর মতো অংশ এই অংশটা, ঠিক আছে। এটা শুধু নিউক্লিয়াসের বাইরেই, নিউক্লিয়ার এনভেলাপ তার বাইরেই এটা একসঙ্গে জুড়ে থাকে আমরা বলতে পারি, যেখানে যেটার দুটো অংশ, এই এন্ডোপ্লাজমিক অংশ রেটিকুলাম দু রকমের দেখতে হয়। কিছু জায়গা আছে একদম মসৃণ, একদম মসৃণ, আর কিছু কিছু এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কিছু অংশ আছে যেখানটা প্রচুর খসখসে দানাদার। যেখানটা মসৃণ সেখানে আমরা তাকে বলবো স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আর যেখানে দানাদার তাকে আমরা কি বলবো, রাফ। অমসৃণ খসখসে তাই আমরা বলবো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। এই দুটো জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে। কিরকম দেখতে, টিউবুলার নেটওয়ার্ক, টিউবের মতো। টিউব বলতে সাইকেলের টিউব, যদি তোমরা দেখো সাইকেলের টিউবে যদি জল ভরা হয়, হাওয়া ভরা হয়, ফুলে যায়, সেরকম এগুলোও কিন্তু নিউক্লিয়াসের চারপাশে তোমরা দেখলে, নিউক্লিয়াসের চারপাশে এইরকম ফোলা ফোলা অংশ, বাতাস ভরা অংশ তোমরা এরকম দেখতে পারো। কি থাকে, এখানকার রস ভর্তি থাকে, সেল স্যাপ ভর্তি থাকে এই সব জায়গাগুলোতে, ঠিক আছে। যারা যাদের ওই কোমরে সমস্যা বা হাঁটুতে সমস্যা, হাড়ের সমস্যা হয়, তারা ওই সেঁক নেয় না, একটা জলের পুটলিতে জল ঢুকে ইলেকট্রিক হিটার করে, ইলেকট্রিকে হিট করে জলটাকে গরম করে মোটামুটি সেঁক নেওয়া হয়। সেই ফুলে যখন জলকে আমরা ইলেকট্রিকের সঙ্গে কানেক্ট করে দিই তখন সেটা ফুলতে থাকে, জল ফুটতে থাকে, আর সেটা ফুলে একদম টাইট হয়ে যায়। সেই যেরকম অংশ তৈরি হয় ঠিক সেরকমটাই দেখতে, বোঝা গেল কি? তো টিউবুলার, টিউবের মতো, সরু নলের মতো, এটাকে কি বলা হয়, সেলস এন্ডোস্কেলিটন। এন্ডোস্কেলিটন কথার অর্থ, স্কেলিটন কথার অর্থ কঙ্কাল। ভেতরে যে অংশ, কোষের ভেতরকার অংশ, সেটা কি কঙ্কালের মতো, সেটা হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে সেলস এন্ডো। এন্ডো মানে ভেতরে, ভেতরে রয়েছে, স্কেলিটন মানে কোষের ভেতরে যে কঙ্কাল, সেটা কি বলা হচ্ছে, পরীক্ষাতে কিন্তু পড়েছে। কোন কোষাঙ্গাণুকে এন্ডোস্কেলিটন বলা হচ্ছে, সেলস এন্ডোস্কেলিটন বলা হয়। তোমরা উত্তর করবে কি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কে ডিসকভার করেছে? তিনজন বিজ্ঞানী মিলে ডিসকভার করেছে। একজন হচ্ছে পোর্টার, একজন হচ্ছে ক্লডে, আর হচ্ছে ফুলাম। তিনজন মিলে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে ডিসকভার করেছে। কি ধরনের আমি বললাম, দু ধরনের আমরা দেখতে পাই। একটাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর একটাকে বলা হচ্ছে রাফ। অর্থাৎ এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আমরা দেখলাম, সেখানে কিছু অংশ দেখব স্মুথ একেবারেই। যদি আমরা থলির মতো অংশগুলো দেখি, এরকম অংশগুলো দেখি, নিউক্লিয়াসের পাশে থলির মতো অংশগুলো, কিছু জায়গা আছে খুব স্মুথ, এই জায়গাগুলো খুব স্মুথ। স্মুথ অর্থাৎ একদম মসৃণ। আবার এই জায়গাগুলো প্রচন্ড খসখসে, এগুলো হচ্ছে প্রচন্ড খসখসে। এই জায়গাগুলোকে বলা হচ্ছে রাফ। কেন হয় এরকম? এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম স্মুথ অংশ, এখানে কিন্তু দানাদার কোনো অংশ উপস্থিত থাকে না। এই দানাদার অংশটা কি? এই দানাদার অংশ হচ্ছে রাইবোজোম। এই যে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কথা আমরা জানলাম, এই রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যেই কে থাকে? রাইবোজোম থাকে। দানাদার রাইবোজোম, সূক্ষ্ম সূক্ষ্ম রাইবোজোম থাকে, ছোট ছোট দানা, ছোট ছোট দানার মতো বিড়বিড়ে বিড়বিড়ে হয়ে থাকে বলে তাই এটাকে রাফ বলা হচ্ছে। আর যেখানে রাইবোজোম দানা থাকে না তাকে স্মুথ বলা হচ্ছে। এই যে স্মুথ অংশ সেটা কি করছে দেখো, আমি তোমাদেরকে বললাম রাইবোজোম প্রোটিন সিনথেসিস করে, প্রোটিন তৈরি করে, তাই না? তো রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সেখানে যদি রাইবোজোম উপস্থিত থাকে তাহলে তার কাজ কি হবে? প্রোটিন সিনথেসিস করা, হ্যাঁ কিনা? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এর কাজ কি হবে? প্রোটিন সিনথেসিস করা, কারণ সেখানে কে রয়েছে? রাইবোজোম প্রেজেন্ট আছে। যেহেতু রাইবোজোম প্রেজেন্ট আছে, রাইবোজোম যেহেতু প্রোটিন সিনথেসিস করে, দ্যাটস ওয়াই উই ক্যান সে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম তারও কাজ কি হবে? প্রোটিন সিনথেসিস করা। কিন্তু স্মুথের কাজ কি? লিপিড সিনথেসিস করা। লিপিড মিন্স ফ্যাট, লিপিড মিন্স ফ্যাট, তাই না? তাই ফ্যাট সিনথেসিস করা হচ্ছে আমাদের স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ। বোঝা যাচ্ছে কি? যদি কারো সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমি চাইবো আরো সুন্দর করে কন্টেন্টগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করব, যাতে করে তোমাদের আরো সুবিধা হয়, ঠিক আছে?
আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, তোমাদের কেমন লেগেছে, ভালো কেন খারাপও যদি লাগে তোমরা কমেন্ট করবে যে দাদা এই জায়গাটাতে সমস্যা হচ্ছে, এই জায়গাটাতে বুঝতে পারছি না, কিংবা এই জায়গাটা আরেকটু এইভাবে বোঝালে হয়তো ভালো হতো, তোমরা অবশ্যই আমাকে সাজেস্ট করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আস্তে আস্তে করে ইমপ্রুভ হবে। তো আমি চেষ্টা করছি, আমার অ্যাটমোস্ট দেওয়ার চেষ্টা করছি। তো আশা করি অসুবিধা হওয়ার কথা নেই, তবুও যদি হয় তোমরা অবশ্যই আমাকে জানান। তাহলে এই দুটো অংশ পাচ্ছি। স্মুথ যেটা, সেটা হচ্ছে ফ্যাট সিনথেসিস করছে, দ্যাট ইজ লিপিড সিনথেসিস করছে, আর একটা প্রোটিন সিনথেসিস করছে। কেন? ডিউ টু দ্য প্রেজেন্স অফ রাইবোজোম। রাইবোজোম থাকার কারণে, রাইবোজোম দানাদার অংশ থাকার কারণে একটাকে আমরা বলছি রাফ, সেটা হচ্ছে অমসৃণ প্রকৃতির হয়, আর একটা হচ্ছে স্মুথ, যেখানে রাইবোজোম থাকে না, মসৃণ প্রকৃতির হয়, সেটা কি করে? লিপিড সিনথেসিস করে। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে আমাদের কোষাঙ্গাণু, গলগি বডি। তাহলে ইতিমধ্যে আমরা কি পড়লাম? আমরা কিন্তু নিউক্লিয়াস পড়লাম, আমরা কিন্তু মাইটোকন্ড্রিয়া পড়লাম, আমরা কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পড়লাম। এরপরে যে অংশটা আসছে সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি গলগি বডিজ। কি ব্যাপারটা? এই গলগি বডিজটা কি? গলগি বডিজ যদি তোমরা দেখো, তোমরা এখানে দেখতে পাচ্ছ, আশা করি দেখতে পাচ্ছ তোমরা, দিস ইজ গলগি অ্যাপারেটাস আর গলগি বডিজ। কিরকম? নিউক্লিয়াসের খুব কাছেই এরকম একটা থলির মতো অংশ, এরকম একটা থলির মতো অংশ, এরকম থলির মতো অংশ, এটাকেই বলা হচ্ছে গলগি অ্যাপারেটাস। ওকে, পরবর্তীকালে এটা গলগি ভেসিকলস তৈরি হচ্ছে। সেখান থেকে যদি আমরা দেখি, পরবর্তীকালে এই গলগি অ্যাপারেটাসের এই অংশগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়ে লাইসোজোম তৈরি করে। এই দেখো, এইগুলো পড়বো আমরা। লাইসোজোম, লাইসোজোম কোথা থেকে তৈরি হয় জানো? গলগি অ্যাপারেটাস বা গলগি বডি থেকে তৈরি হয়। বুঝা গেল? গলগি বডির যে পোলার যে অংশটা, মেরুদেশীয় অংশটা, সেখানে কি করে? ওই রস জমতে থাকে, সেল স্যাপ যেটাকে আমরা বলছি, কোষ রস সংগৃহীত খরিত পদার্থ বা আমাদের বিপাক, আমরা বলছি বিপাকে সাহায্যকারী যে সকল পদার্থ এই জায়গায় থাকে, এবং সেটা সঞ্চিত হয়ে কি করে? ওই জায়গাটা কেটে বেরিয়ে গিয়ে লাইসোজোম তৈরি করে, যেখানে খরিত পদার্থ জমা থাকে। আমরা জানি লাইসোজোমকে আমরা আত্মঘাতী থলি বলি। আত্মঘাতী থলি কারণ এই যে কোষের ভেতরকার সব কোষ সংজ্ঞানুর কাজ, সেখানে কাজ হচ্ছে। বাইরে থেকে যদি কোনো ভাইরাস, কোনো ব্যাকটেরিয়া, কোনো জীবাণু যদি ঢোকে, তাকে লাইসোজোম কি করে? মারতে সাহায্য করে। আবার যদি দেখা যাচ্ছে নিউক্লিয়াস তার কাজ করছে না, বারবার, মানে লাইসোজোম একটা, আমরা কি বলতে পারি, মানে বড় ভাইয়ের কাজ করে লাইসোজোম। কিরকম? ধরো মাইটোকন্ড্রিয়া তার কাজ করছে না, বা মাইটোকন্ড্রিয়া ইফেক্টেড হয়ে গেছে, তখন সে কি করে? লাইসোজোম তার মধ্যেকার যে খরিত পদার্থ আছে, সেই পদার্থ কি করে? ওর উপরে ছিটিয়ে দেয়, ছিটিয়ে ওকে ধ্বংস করে দেয়, নষ্ট করে দেয়। আবার দেখা গেল সেলের এমন একটা পরিবেশ পরিস্থিতি হয়েছে, বাইরে থেকে কোনো ভাইরাস বা মাইক্রোব ঢুকে গেছে, দিয়ে সেলটা আস্তে আস্তে করে নষ্ট হয়ে যাচ্ছে। তখনই এই যে অংশ বা এই যে সেল, তাকে লাইসোজোম নিজেও নষ্ট হয়ে যায়। নিজে নষ্ট হয়ে গিয়ে কি করে? তার মধ্যেকার যে রস আছে, বিষাক্ত যে রসটা, সেই রসটা এই গোটা সেলের মধ্যে ছড়িয়ে পড়ে, ফলে পুরো সেলটাই নষ্ট হয়ে যায়। এবং সেই কারণেই লাইসোজোম যেহেতু তার নিজের মৃত্যুর মধ্য দিয়ে সেলটাকে মেরে ফেলে। কেন? এই সেলটাকে মেরে ফেলা দরকার আছে, তার কারণ এই সেল যদি বেঁচে থাকে, এই সেল যখন ইনফেক্টেড হচ্ছে, সেখান থেকে পরবর্তী সেল, তার পরবর্তী সেল, তার পরবর্তী সেল, তাহলে আমাদের গোটা শরীর ইনফেক্টেড হবে, এফেক্টেড হবে। তো তাই কি করে? ওই সেলটাকে মেরে দিয়ে আমাদেরকে সহযোগিতা করে। তাই লাইসোজোমকে আমরা কি বলি? আত্মঘাতী থলি, অর্থাৎ নিজে সুইসাইড করে বাকি কোষটাকে বা বাকি আশেপাশের যে কোষটাকে বাঁচিয়ে দিয়ে যায়। বুঝা গেল? দ্যাটস ওয়াই লাইসোজোম ইজ কল্ড সুইসাইডাল ব্যাগ। ওকে, তো এখন আমরা যেটা পড়ছি গলগি অ্যাপারেটাস, সেই গলগি অ্যাপারেটাসকে যদি আমরা মাইক্রোস্কোপে দেখি, তাহলে এরকম একটা থলির মতো অংশ দেখতে পাবো। সেই থলির মধ্যে কিছু প্যারালাল অংশ আছে, মানে আলাদা আলাদা চেম্বার বলতে পারি আমরা। সেই চেম্বার আছে, এটাকেই বলা হচ্ছে গলগি অ্যাপারেটাস বা গলগি বডি। ওকে, তো দেখো এরপরে যদি আমরা দেখো গলগি বডি কে আবিষ্কার করেছে? ক্যামিলো গলগি। অত্যন্ত গুরুত্বপূর্ণ, মোস্ট ভাইটাল পার্ট গলগি বডির। এটাকে কি বলা হয়? ট্রাফিক পুলিশ অফ সেল। ওই যে বললাম তোমাদেরকে, বড় ভাইয়ের কাজ করে, পুরো সেলের ট্রাফিক পুলিশ। কেন? কারণ ও বাইরে থেকে কোনো ভাইরাস, কোনো মাইক্রো, মানে একদম যেটা আনওয়ান্টেড পার্টিকেলস, কোষের জন্য উপকারী নয়, কোষের জন্য মোটেও ঠিক নয়, তাকে কি করে? ও বাধা দেয়, ঢুকতে দেয় না টোটালি। তাই জন্য একে বলা হয় ট্রাফিক পুলিশ অফ সেল। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পয়েন্টটা তোমরা মনে রাখবে। গলগি বডিজ অর গলগি কমপ্লেক্স primarily functions in processing, packaging and transporting proteins, mainly protein के transport करे के Golgi apparatus, and lipids
উইথিন দ্য সেল, পার্টিকুলারলি দোজ ডেস্টিনড ফর সিক্রেশন। এখান থেকে কি হয়, রস সিক্রিত হয় এই গলগি অ্যাপারেটাস থেকে। এই গলগি অ্যাপারেটাস পরবর্তীকালে কি করে, লাইসোজোম তৈরি করে। লাইসোজোম যেটা কি করে, কোষের মধ্যে আনওয়ান্টেড পার্টিকেলসটাকে প্রোটেক্ট করে। তাই আমরা গলগি বডিকেও বলছি ট্রাফিক পুলিশ অফ সেল। কেমন, ইট অ্যাক্টস লাইক এ সেলুলার পোস্ট অফিস। সেলুলার পোস্ট অফিস ট্রান্সপোর্ট করে, কি করে, খরিত পদার্থগুলোকে বিভিন্ন প্রোটিন থেকে শুরু করে যা কিছু সেল স্যাপ, কোষ রসের যে সকল খনিজ পদার্থ বা মিনারেলসগুলো থাকে তাকে ট্রান্সপোর্টের কাজ করে। তাই আমরা পোস্ট অফিসের কাজকে ট্রান্সপোর্ট করা, চিঠি আদান প্রদান করা, মডিফাইং, সর্টিং অ্যান্ড শিপিং মলিকুলস টু দ্য কারেক্ট ডেস্টিনেশন, প্রত্যেকে সেলের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া, এটা হচ্ছে কার কাজ, গলগি বডির কাজ। ইনক্লুডিং লাইসোজোমস, দ্য প্লাজমা মেমব্রেন অ্যান্ড আউটসাইড দ্য সেল ভায়া ভেসিকলস। কি কোষের মধ্যে তো করেই, তারপরেও কোষের বাইরে বা পার্শ্ববর্তী কোষেও কি করে, এই ধরনের পদার্থগুলোকে পৌঁছে দেওয়ার কাজ করে। তাই এটাকে বলা হচ্ছে পোস্ট অফিস। কি বলা হয়, পোস্ট অফিস। অত্যন্ত গুরুত্বপূর্ণ পোস্ট অফিস। কোন কোষ সংজ্ঞানুকে বলা হয়, বা ট্রাফিক পুলিশ কোন কোষ সংজ্ঞানুকে বলা হয়, আমরা বলবো গলগি অ্যাপারেটাস, যার আবিষ্কর্তাকে ক্যামিলো গলগি। বোঝা গেল বিষয়টা কি, বোঝা যাচ্ছে কি? নেক্সট দেখো লাইসোজোম। তাহলে আমি একটু আগেই তোমাদেরকে বললাম, কি বললাম না, লাইসোজোম হচ্ছে গলগি অ্যাপারেটাস থেকে তৈরি হয়। গলগি অ্যাপারেটাসে সেই ধরনের পদার্থ, বিষাক্ত পদার্থগুলোকে নিয়ে তৈরি হয়, সেই ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলোকে নিয়ে তৈরি হয়। পরবর্তীকালে ওই পদার্থগুলো, ওই তরল পদার্থগুলো কি করে, সেলের মধ্যে যে অর্গানেলসগুলো আছে তারা যখন ফাংশন করছে, তাদের ফাংশনে কোনো রকম কোনো যদি ব্যাঘাত ঘটে, এমনকি নিউক্লিয়াসও যদি নিজের মতো কাজ না করে, তাকেও কিন্তু বারে বারে এরকম ব্যাপারটা যদি আমরা ভাবি, বারে বারে তাকে হচ্ছে সতর্ক করার চেষ্টা করছে। সে যখন কাজ করছে না তাকে সতর্ক করার চেষ্টা করছে, যখনই করছে না একেবারেই, তখন ওই করছে না মানে বুঝে নিতে হবে যে নিউক্লিয়াস আর বেঁচে নেই, বা নিউক্লিয়াস অ্যাক্টিভ নেই, নিউক্লিয়াস হয়তো ইনঅ্যাক্টিভ হয়ে গেছে, ভাইরাস অ্যাটাক করে গেছে। তখন কি করে, ওই নিউক্লিয়াসটাকে ওই খরিত পদার্থ ছিটিয়ে তাকে ধ্বংস করে। এটাই হচ্ছে লাইসোজোমের কাজ। বুঝা গেল? তাহলে লাইসোজোমটা কিরকম দেখতে দেখো, এখানে তৈরিটা আমি দেখিয়েছি। এই যে সিস গলগি বলে যে অংশটা বলা হচ্ছে, এই সিস, এই অংশটা, এই অংশ কি হচ্ছে, পরে বিচ্ছিন্ন হচ্ছে, বিচ্ছিন্ন হয়ে এরকম লাইসোজোম তৈরি করছে। বুঝা গেল? এটাকেই বলা হচ্ছে লাইসোজোম। লাইসোজোম কি দেখো, এটাকে এখানে কি পাওয়া যায়, ডাইজেস্টিভ এনজাইম। কি করে, পাচনে সাহায্য করে। ডাইজেস্টিভ কথার অর্থ কি, পাচনে সাহায্য করে। কে না, কোষের মধ্যে যে রস বা কোষের মধ্যে যে পাচন, সেখানে কি হয়, তার এনজাইমকে কি করে, সাপ্লাই করে। কে, লাইসোজোম। সেলুলার ডাইজেশন, কোষের মধ্যে যে পাচন হয়, কোষের মধ্যে পাচনে সাহায্য করে কে, লাইসোজোম। সুইসাইডাল ব্যাগ বলা হচ্ছে, কি বলা হচ্ছে, আত্মঘাতী থলি। আমরা কি বলি, আত্মঘাতী থলি বলছি। নিজে সুইসাইড করে দিয়ে কোষটাকে মেরে ফেলে, ফলে কি হয়, আমাদের যে ভাইরাস এফেক্টেড বা মাইক্রোবস এফেক্টেড যে কোষগুলো, সেগুলো ধ্বংসপ্রাপ্ত হয়। একেই বলা হয় অ্যাটম বোম। ওই যে নিজে ধ্বংস হয়ে যায়, ব্লাস্ট হয়ে যায়, কারণ তার মধ্যে, থলির মধ্যে যে বিষাক্ত পদার্থ আছে, সেই পদার্থটাকে তো সারা কোষে ছড়িয়ে পড়তে হবে, তাকে ওই জন্য ফেটে যেতে হয়, দুম করে ফাটবে, সেই জন্য একে বলা হয় অ্যাটম বোম। কি বলা হয়, পরমাণু বোম, অ্যাটম বোম বলা হচ্ছে। অ্যাটম বোম অফ দ্য সেল কাকে বলা হয়, লাইসোজোমকে। কে আবিষ্কার করেছে, বিজ্ঞানী ডুভে। বিজ্ঞানী ডুভে তিনি কি করেছেন, এই লাইসোজোমের আবিষ্কার করেছেন, লাইসোজোমকে খুঁজে বের করেছেন, যে এইরকম একটা কোষ অঙ্গাণু যে কিনা আপদে বিপদে কোষকে ধ্বংস করে আমাদের শরীরকে, আমাদের শরীরে জীবজগতের শরীরকে বাঁচিয়ে দেয়। নেক্সট আছে দেখো রাইবোজোম। তোমাদেরকে এর আগেই বলেছি, রাইবোজোম আমরা কি বলি, আমরা বলছি প্রোটিন ফ্যাক্টরি। প্রোটিন ফ্যাক্টরি, রাইবোজোম কি করে, প্রোটিন তৈরি করে। ফ্যাক্টরি কথার অর্থ কি, যেখানে কোনো ইনগ্রেডিয়েন্টস বা গুডস তৈরি হচ্ছে। এখানে রাইবোজোমে কি হয়, রাইবোজোমে তৈরি হয় প্রোটিন। কি তৈরি হয়, প্রোটিন। সেই জন্য এটাকে বলা হয় আমাদের প্রোটিন ফ্যাক্টরি। আমরা বলি প্রোটিন ফ্যাক্টরি, প্রোটিন ফ্যাক্টরি। বুঝে গেল? এই হচ্ছে রাইবোজোম। দেখতে খানিকটা এরকম হয়, এই ভেতরে দানা দানা যে অংশগুলো, দানা দানা প্রত্যেকটা একদম গোটা সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম জুড়ে থাকে, তাই এটাকে আমরা বলছি
রাইবোজোম বা ইউনিভার্সাল সেল অর্গানেল বলা হচ্ছে। এই দুটো অংশ থাকে, একটা বড় ইউনিট, এটাকে আমরা বলছি লার্জ ইউনিট, দুটো ইউনিট থাকে, একটা লার্জ ইউনিট, এটাকে আমরা বলছি স্মল ইউনিট, একটা লার্জ ইউনিট, একটা স্মল ইউনিট। তোমরা জানো, তোমরা শুনে থাকবে 70S 80S এই রাইবোজোমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কেন করা হয় আমি আসছি পরপর। দেখো, স্মলেস্ট সেল অর্গানেল, তোমাদেরকে শুরুতেই আমি বলেছি যে রাইবোজোম হচ্ছে স্মলেস্ট সেল অর্গানেল অফ এ সেল। সেলের মধ্যে সব যত অঙ্গাণু আছে তার মধ্যে সব থেকে যদি ছোট হয় সেটা হচ্ছে আমাদের রাইবোজোম। তাই এটাকে বলা হচ্ছে স্মলেস্ট সেল অর্গানেল। আর কি ইউনিভার্সাল সেল অর্গানেল, ইউনিভার্সাল মানে সর্বত্র পাওয়া যায়, সার্বজনীন টাইপের, সব জায়গায় পাওয়া যায়, সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম অর্থাৎ কোষের কোষপর্দার ভেতরে যেখানে সেখানে তুমি দেখবে এই রাইবোজোমকে পাওয়া যাচ্ছে। কে ডিসকভার করেছে? প্যালাডে। প্যালাডে ডিসকভার করেছে, তিনি আবার নাম দিয়েছেন আমাদের রাইবোজোম বলে, সেটা হচ্ছে প্যালাডে। প্রোটিন ফ্যাক্টরি অফ সেল, ঠিক আছে, প্রোটিন ফ্যাক্টরি বলা হয়। নেক্সট কি রয়েছে দেখো, এই জিনিসটা একটু বুঝে নাও, এই জিনিসটা আসে, এই জিনিসটার উপর ডিপেন্ড করেই কিন্তু প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সেল আমরা ডিফারেন্স করতে পারি। প্রোক্যারিওটিকে যে রাইবোজোমটা থাকে সেটা 70S প্রকৃতির, 70S প্রকৃতির। ইউক্যারিওটিকে যেটা থাকে সেটা বলা হয় 80S প্রকৃতির। কি এই 70S, কি এই 80S? 70S বলতে যেটা প্রোক্যারিওটিক কোষে থাকে সেটা আমরা দেখব, যদি এইটা রাইবোজোম হয়, আমি তোমাদেরকে বলেছিলাম এটা একটা লার্জ ইউনিট, এটা একটা স্মল ইউনিট, পুরোটাকে যদি একটা ইউনিট ধরি তো সেক্ষেত্রে আমরা বলতে পারি লার্জ সাব ইউনিট, আর এটা হচ্ছে স্মল সাব ইউনিট। ইউক্যারিওটিকে এই একই জিনিস থাকে, তাহলে আমরা ইউক্যারিওটিককে 70S বা প্রোক্যারিওটিককে 70S, ইউক্যারিওটিককে 80S বলছি কেন? তার কারণ হচ্ছে এটাই, এই যে 70S এইটাকে যদি আমরা ভাঙি আমরা দেখব 50S প্লাস 30S এইরকম দুটো ইউনিট থাকে, এইরকম দুটো ইউনিট, অর্থাৎ এর যে লার্জ ইউনিট সেটা হচ্ছে 50 আর স্মল ইউনিট 30। তোমরা হয়তো ভাবতে পারো যে স্যার আপনার মাথা খারাপ হয়ে গেছে মনে হচ্ছে, 70S আছে আপনি ভেঙেছেন 50S প্লাস 30S, তাহলে তো 80S হবে। বিষয়টা তা নয়, বিষয়টা হচ্ছে দুটো ইউনিটের ভ্যালু হচ্ছে এটার 50S, এটা 30S। দেখো এই যে জায়গাটা, দুটো লার্জ, একটা লার্জ আর স্মল ইউনিট, দুটোর মধ্যে কিছুটা জায়গা কমন আছে, এই অংশটা কমন আছে। লার্জ ইউনিটের হচ্ছে ভ্যালু 50S, স্মল যে সাব ইউনিট তার ভ্যালু 30S। যখন এরা একসঙ্গে জুড়ে যাচ্ছে দুটো, তার মধ্যে দুটো ওভারল্যাপিং হয়ে যাচ্ছে, ওভারল্যাপিং হওয়ার যে অংশটা সেটা হচ্ছে 10S খেয়ে নিচ্ছে। এসটা কি? এসটাকে বলা হয় ভেদবার্গ কনস্ট্যান্ট, ভেদবার্গের ধ্রুবক বলি আমরা, ভেদবার্গ ধ্রুবক। কোশ্চেন পড়েছে যে এস কি, ভেদবার্গ ধ্রুবক। তাহলে 70S এর ক্ষেত্রে ভাঙছে কি 50S 30S, দুটো ইউনিট পাচ্ছি। 80S কে যদি ভাঙি আমরা পাবো 60S অ্যান্ড 40S। লার্জ ইউনিট হচ্ছে 60 আর 40, তাহলে 100 হওয়ার কথা ইউক্যারিওটিকের। এখানে কি হয় 60S হয় আর 40S হয়, কিন্তু এই যে কম্বিনেশনটা যেখানে ওভারল্যাপ করে গেছে সেখানে 20S ঢুকে গেছে। অতএব আমরা যদি দুটোকে সেপারেট করি তাহলে একটা পাবো 60S, একটা পাবো 40S। প্রোক্যারিওটিকের ক্ষেত্রে যদি আমরা সেপারেট করি সেখানে একটা পাবো 50S, একটা পাবো 30S রাইবোজোমের ক্ষেত্রে। তাহলে রাইবোজোম প্রোক্যারিওটিকে যদি থাকে সেটাকে আমরা বলবো 70S যেটা প্রিমিটিভ টাইপের হয়, আর একটাকে বলবো ইউক্যারিওটিকে যেটা 80S যেটা আদর্শ ধরনের হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো বোঝা গেল বিষয়টা। তাহলে এখানে আমরা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক এই ধারণাটা পেলাম কিরকম। প্রোক্যারিওটিক বলতে সেখানে রাইবোজোমের যে প্রকৃতি অনুন্নত প্রকৃতির হয়। প্রোক্যারিওটিক, প্রো কথার অর্থ হচ্ছে প্রিমিটিভ বা আদি, আর ক্যারিওটিক কথার অর্থ হচ্ছে আমাদের নিউক্লিয়াস। প্রো কথার অর্থ প্রিমিটিভ, আমরা পড়বো নেক্সট ক্লাসে প্রিমিটিভ, আর ক্যারিওটিক কথার অর্থ হচ্ছে নিউক্লিয়াস। আমরা কি বলবো? নিউক্লিয়াস, নিউক্লিয়াস বলবো আমরা, প্রিমিটিভ নিউক্লিয়াস, সেই জন্য এটাকে বলছে প্রোক্যারিওটিক। নিউক্লিয়াসের প্রকৃতি খুব অনুন্নত, প্রিমিটিভ মানে আদি নিউক্লিয়াস, অনুন্নত প্রকৃতির। কিরকম, কেন অনুন্নত? তার কারণ হচ্ছে নিউক্লিয়াসের বাইরে কোষ পর্দা থাকে না, নিউক্লিওলাস থাকে না প্রোক্যারিওটিকের। রাইবোজোম কি প্রকৃতির হয়? প্রোক্যারিওটিক সেলে রাইবোজোম 70S প্রকৃতির হয় যেটা অনুন্নত প্রকৃতির। ইউক্যারিওটিক হলে সেটাকে আমরা বলছি আদর্শ প্রকৃতির বা উন্নত প্রকৃতির রাইবোজোম থাকে। ইউক্যারিওটিক কথার অর্থ হচ্ছে আদর্শ নিউক্লিয়াসযুক্ত কোষ।
এইভাবে দুটো কোষকে আমরা পরের দিন ভাগ করব এবং বাকি যে অঙ্গাণু আছে সেগুলো আমরা পড়ব। তো আজকে এখানে শেষ করছি। কেমন লাগলো ক্লাস তোমরা অবশ্যই জানাবে। কোথাও যদি সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে। জয় হিন্দ।